আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছো, ভালো রয়েছো। আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। যথারীতি তোমাদের সাথে রয়েছি আমি। আর বরাবরের মতোই আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ক্লাস নিব, যার বিষয় কোড এবং এটি কোন পর্বের জন্য সেটি স্ক্রিনে দেখানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, হাঁটি হাঁটি পা পা করে আমরা এই লাইভ ভিডিও ক্লাসের একেবারেই শেষে এসে পৌঁছেছি। তো আজকে 18তম ক্লাস। আজকে আমি একেবারেই তোমাদের শেষ চ্যাপ্টার, শেষ অধ্যায় 6 নিয়ে কথা বলবো। বাকি সবগুলো অধ্যায় আমরা অলরেডি কভার করে ফেলেছি, এটা শুধু বাকি আছে। তো আজকে হয়তো এই লাইভ ভিডিও ক্লাসের একেবারেই শেষ ক্লাস। এটা হয়তো আজকে শেষ ক্লাস, অথবা এরপর একটি ক্লাস থাকলেও থাকতে পারে। এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে সেই বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেননি। তো ধারণা করা হচ্ছে যে আজকেই শেষ ক্লাস হইতে পারে, অথবা এরপর আর একটা ক্লাস হইতেও পারে। যাই হোক, বলছিলাম অধ্যায় 6 নিয়ে আজকে আমরা কথা বলবো। অধ্যায় 6-এর নাম পাহাড়ি সড়ক এবং সড়কের পানি নিষ্কাশনের ধারণা। আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো স্ক্রিনে দেখানো হয়েছে। পাহাড়ি সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ, পাহাড়ি সড়কে ব্যবহৃত বিভিন্ন পারিভাষিক শব্দ, রিটেইনিং ওয়াল এবং ব্রেস্ট ওয়াল, ল্যান্ডস্লাইড বা ভূমিধসের কারণ ও প্রতিরোধ, তারপর সড়কে পানি নিষ্কাশনের আবশ্যকতা, পানি নিষ্কাশন ব্যবস্থা ডিজাইনের নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, অনুপযুক্ত নিষ্কাশনের প্রভাব, এবং সর্বশেষ রয়েছে ক্রস ড্রেনেজ ওয়ার্কসের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ। আমরা প্রথমেই কথা বলবো পাহাড়ি সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ। পাহাড়ি সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণে যে বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হয় সেগুলো হলো অত্যধিক কষ্টকর ও ব্যয় সাপেক্ষ বিধায় গভীর খনন পরিহার করা উচিত। খুব বেশি খাড়া ঢাল পরিহার করতে হবে। যদি পরিহার করা সম্ভব না হয় তবে স্বল্প দৈর্ঘ্যের জন্য খাড়া ঢাল দেয়া যাবে। যানবাহনের নিরাপত্তার স্বার্থে সড়কের অনুভূমিক বাঁকের বাইরের ধার ঘেঁষে প্যারাপেট নির্মাণ করতে হবে। সড়ক পৃষ্ঠের ও পাহাড়ের উপরের দিকের ঢালের অংশের পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। পাহাড়ি সড়ক যতদূর সম্ভব খননে নির্মাণ করতে হবে, এতে ধসে পড়ার সম্ভাবনা থাকবে না। শীতকালে বরফ গলার সুবিধার্থে পাহাড়ের যে পাশে সূর্যের আলো পড়ে সে পাশ দিয়ে সড়কের অ্যালাইনমেন্ট দিতে হবে। বায়ু প্রবাহের দিকের বিপরীত পাশে পাহাড়ি সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণ করতে হবে। বায়ু নিঃসরণকারী শিলা এলাকা পরিহার করে পাহাড়ি সড়কের অ্যালাইনমেন্ট প্রদান করতে হবে। এছাড়াও সর্বশেষ যে বিষয়টি রয়েছে, পাহাড়ি সড়কের অ্যালাইনমেন্টে বাঁকের ব্যাসার্ধ সড়কে চলাচলকারী বৃহৎ দৈর্ঘ্যের যানবাহনের ঘূর্ণায়নের ব্যাসের কমপক্ষে সমান হইতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছো তারা যদি কোনো সমস্যা মনে করে থাকো, সেটি সাউন্ড শোনাজনিত সমস্যা অথবা ভিডিও দেখাজনিত সমস্যা অথবা পড়াশোনাজনিত সমস্যা, যে সমস্যা হোক না কেন, তোমরা যদি কোনো সমস্যা ফিল করে থাকো তাহলে তোমার কমেন্টে সেটা অবশ্যই জানাবে। আমি আবার আমার টপিকে ফিরে যাচ্ছি। আমরা পাহাড়ি সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ পড়ছিলাম। এরপরের টপিক হচ্ছে আমরা কিছু পাহাড়ি সড়ক সম্পর্কিত কিছু টার্মের সাথে পরিচিত হব। তো এখানে তোমাদের সুবিধার্থে টার্মগুলো বাংলার পাশাপাশি ইংলিশে দেওয়া হয়েছে, কারণ এই সমস্ত টার্ম সাধারণত ইংলিশেই বহুল ব্যবহৃত হয়, যে জন্য তোমাদের অবশ্যই বাংলার পাশাপাশি ইংলিশটাও জেনে রাখতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে বাইরে থেকে কিছু ব্যাড সাউন্ড আসছে। যাই হোক, প্রথমে আমরা দেখব গ্রামীণ পথ। গ্রামীণ পথ বা এটাকে ইংলিশে ট্রাক বলা হয়। পাহাড়ি এলাকায় এক গ্রামের সাথে অন্য গ্রামের বা অন্যান্য কাজের এলাকার যোগাযোগ গ্রামীণ পথের মাধ্যমে সাধিত হয়।
তাহলে গ্রামীণ পথের মাধ্যমে আসলে এক গ্রামের সাথে অনেক গ্রামের অথবা অন্যান্য কাজের এলাকার যোগাযোগ স্থাপিত হয়। এর প্রস্থ 100 সেন্টিমিটার হতে 120 সেন্টিমিটার এবং ঢাল 1:4 হতে 1:5 অথবা এর অধিকও হতে পারে। এরপরে রয়েছে ব্রিডল পথ। বাংলায় উচ্চারণ ব্রিডল পথ আর ইংলিশে ব্রিডল পাথ। পথের ইংলিশে হচ্ছে পাথ। পথ আর পাথ দুইটা প্রায় একই রকমই শব্দ। বাংলায় হচ্ছে পথ আর ইংলিশে পাথ, PATH, পাথ। পদযাত্রী ও ঘোড়া বা খচ্চরচালিত বাহন চলাচলের জন্য এ জাতীয় পথ ব্যবহৃত হয়, তবে প্রয়োজনের তাগিদে জিপ গাড়িও চলতে পারবে। এ পথের প্রস্থ 2 মিটার হতে 3 মিটার এবং ঢাল 1:8 হতে 1:10 হয়ে থাকে। আমরা গ্রামীণ পথের যে প্রস্থ দেখছি 100 সেন্টিমিটার হতে 120 সেন্টিমিটার। এটি অত্যন্ত অত্যন্ত কি বলবো আর কি, ছোট পথ, অত্যন্ত চিকন পথ। সে তুলনায় আমাদের ব্রিডল পথটা বেশ চওড়া। তারপরে আমাদের রয়েছে মোটর সড়ক বা পাহাড়ি সড়ক। ইংলিশে বলবো এটাকে আমরা হিল রোড। হিল মানে হচ্ছে পাহাড় আর রোড মানে সড়ক, হিল রোড। পাহাড়ে মোটর সড়ককেই পাহাড়ি সড়ক বলা হয়। পার্বত্য এলাকায় সব ধরনের যানবাহনই এই সড়কে চলাফেরা করে। সাধারণত 3 টন বহনকারী যানবাহনের জন্য সড়কের প্রস্থ 6 মিটার, 1 টন বহনকারী যানবাহনের জন্য সড়কের প্রস্থ 4.9 মিটার এবং জিপ গাড়ির জন্য সড়কের প্রস্থ 2.5 মিটার হতে 3.6 মিটার হয়ে থাকে। আসলে বিভিন্ন ধরনের গাড়ির জন্য এখানে বিভিন্ন রকম সড়ক ডিজাইন করা হয়ে থাকে। যদি গাড়ির ভারবহন ক্ষমতা বেশি হয়ে থাকে তাহলে সড়কের প্রস্থ বেশি হয়, আবার যদি গাড়ির ভারবহন ক্ষমতা কম হয়ে থাকে তাহলে সড়কের প্রস্থ কম হয়ে থাকে। স্যালিয়েন্ট বাঁক। পাহাড়ি সড়কের অ্যালাইনমেন্ট কোনো খাড়া পাহাড়কে ঘুরে অতিক্রম করাকালে বাইরের দিকে উত্তল বাঁকের সৃষ্টি হয়। এ ধরনের বাঁককে স্যালিয়েন্ট বাঁক বলে। যখন পাহাড়ি সড়ক কোনো খাড়া পাহাড়কে ঘুরে অতিক্রম করে সেক্ষেত্রে বাঁকের বাইরের দিকের একটি রাস্তার বাইরের দিকে একটি উত্তল বাঁকের সৃষ্টি হয়, যেটাকে আমরা স্যালিয়েন্ট বাঁক বলি। এ ধরনের বাঁকে সড়কের ভেতরের দিক বাইরের দিক হতে ঢালু থাকে। যেহেতু বাইরের দিক উঁচু থাকে সুতরাং ভেতরের দিক ঢালু থাকাটাই স্বাভাবিক। এবং বাঁকের বাইরের দিকে প্যারাপেট ওয়াল নির্মাণ করতে হয়। প্যারাপেট ওয়াল নির্মাণ করার কারণ হচ্ছে যে কোনো গাড়ি যেন বাঁক থেকে ছিটকে গেলেও সেটা যেন একেবারেই গভীর খাদে পতিত না হয় বা দুর্ঘটনার শিকার যেন না হয়, এই জন্য বাইরের দিকে প্যারাপেট ওয়াল নির্মাণ করা হয়। আর এ ধরনের বাঁকের ক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত দৃশ্যমান দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে হবে। আমরা স্যালিয়েন্ট বাঁককে একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এই যে বাঁকটি এটি হচ্ছে স্যালিয়েন্ট বাঁক। আর স্যালিয়েন্ট বাঁকের যে মাঝখানের যে বাঁক এটা হচ্ছে রি-এন্ট্রেন্ট বাঁক। আমরা এই রি-এন্ট্রেন্ট বাঁক নিয়ে এখন কথা বলবো। পাহাড়ের ঢালে উপত্যকায় বাইরের দিকে যে অবতল বাঁক দেওয়া হয় তাকে রি-এন্ট্রেন্ট বাঁক বলে। এ বাঁকে সড়কের ভেতরের দিকের তুলনায় বাইরের দিক কিছুটা ঢালু থাকে। আমরা স্যালিয়েন্ট বাঁকে পড়েছি যে সড়কের বাইরের দিক কিছুটা উঁচু থাকবে। তো সেই উঁচু পার হয়ে এসেই আবার যে সড়কের বাইরের দিক যেখানে নিচু হয় এবং সেই জায়গাটিতে যদি কোনো বাঁক থাকে তাহলে এটা হচ্ছে রি-এন্ট্রেন্ট বাঁক। হেয়ারপিন বাঁক। যখন পাহাড়ি সড়ক কোনো খারাপ পাহাড়কে ঘিরে দিক পরিবর্তন করে তখন যদি এর হেড বৃহৎ আকারের এবং নেক সরু আকারের হয়ে থাকে তাকে হেয়ারপিন বাঁক বলে। এ ধরনের বাঁক স্থাপন খুবই জটিল বলে পাহাড়ে এ ধরনের বাঁক পরিহার করা উচিত। এখানে হেয়ারপিন বাঁক দেখানো হয়েছে। কর্নার বেন্ড।
পাহাড়ি এলাকায় জটিল পরিস্থিতির কারণে কোনো সড়ক যদি 180 ডিগ্রি কোণে দিক পরিবর্তন করে তখন এ ধরনের বেন্ডকে কর্নার বেন্ড বলে। এ ধরনের বেন্ডে দৃশ্যমান দূরত্ব খুবই কম। 180 ডিগ্রি ঘুরলে আসলে দৃশ্যমান দূরত্ব খুব কম হওয়াটাই স্বাভাবিক। নিরাপত্তার জন্য কর্নার বেন্ডের বাইরের দিকে প্যারাপেট নির্মাণ করা হয়। আমরা এখানে কর্নার বেন্ড দেখতে পাচ্ছি যে 180 ডিগ্রি মানে একেবারেই যে পথে যেভাবে আসলে আবার ঠিক সেইভাবেই যদি একটি রাস্তা তৈরি হয়, একদম বিপরীত দিকে যদি একটি বাঁক তৈরি হয়, তাহলে এটা হচ্ছে এখানে 180 ডিগ্রি বাইরের দিকে তৈরি হবে, আর এটা বাঁককে আমরা বলবো কর্নার বেন্ড। যেহেতু এইভাবে মোড় নিতে হয়, সুতরাং এখানে আসলে দৃশ্যমান দূরত্ব খুব কম হয়। ট্রেস কাট পাহাড়ি সড়ক নির্মাণকালে তদারকির জন্য 60 সেন্টিমিটার হতে 120 সেন্টিমিটার চওড়া যে পথ অ্যালাইনমেন্ট বরাবর নির্মাণ করা হয় তাকে ট্রেস কাট বলা হয়। সাধারণত এই পথ 1:25 ডিগ্রি 1:25 রোলিং গ্রেডিয়েন্টে নির্মাণ করা হয়। আমাদের পরের টপিক হচ্ছে রিটেনিং ওয়াল এবং ব্রেস্ট ওয়াল। রিটেনিং ওয়াল সড়কের প্রস্থচ্ছেদের একাংশ ভরাটে ও অবশিষ্টাংশ খননে নির্মিত হলে ভরাট অংশকে ঠেস দিয়ে রাখার জন্য যে দেয়াল নির্মাণ করা হয় তাকে রিটেনিং ওয়াল বলে। রিটেনিং ওয়ালের বাংলা হচ্ছে ঠেস দেওয়াল। তো রিটেইন মানে হচ্ছে আসলে কোনো কিছুকে ধরে রাখা, আর ওয়াল মানে তো ওয়ালই বা দেয়াল। সুতরাং রিটেনিং ওয়াল হচ্ছে এমন একটি দেয়াল যেটা তার এক পাশে কোনো কিছুকে ধরে রাখে। তো এখানে যদি আমরা একদম নির্দিষ্ট করে বলি তাহলে হচ্ছে রিটেনিং ওয়াল কি হবে? রিটেনিং ওয়াল সড়কের এক মাটিকে ধরে রাখবে বা ঠেস দিয়ে রাখবে। সেটাই বলা হচ্ছে যে সড়কের প্রস্থচ্ছেদের একাংশ ভরাটে ও অবশিষ্ট অংশ খননে নির্মিত হলে ভরাট অংশকে ঠেস দিয়ে রাখার জন্য যে দেয়াল নির্মাণ করা হয় তাকে রিটেনিং ওয়াল বলে। যে অংশটুকু খননে নির্মিত করা হবে, খননের মাটিতে স্বাভাবিকভাবেই বসানোই থাকে, শক্তভাবে দৃঢ়বদ্ধ থাকে, এটাকে আটকানোর প্রয়োজন হয় না। কিন্তু ভরানোর মাটিটা আলগা থাকার কারণে সেই মাটিকে যথাস্থানে ধরে রাখার প্রয়োজন রয়েছে। এই জন্য যে ওয়ালটা নির্মাণ করা হয় এটাই হচ্ছে রিটেনিং ওয়াল। তো বলা হচ্ছে যে রিটেনিং ওয়াল স্যালিয়েন্ট বাঁক, রিএন্ট্রেন্ট বাঁক, হেয়ারপিন বাঁক বা কর্নার বেন্ডের সড়কে বা যানবাহন নিরাপত্তাকল্পে এগুলোর বাহিরের কিনারা বরাবর নির্মাণ করা হয়। তারপরে রয়েছে ব্রেস্ট ওয়াল। পাহাড়ি সড়কের ভেতরের দিকের কিনারা বরাবর পাহাড় গাত্রের আলগা মাটি বা ধসে পড়ার সম্ভাবনা সম্পূর্ণ মাটিকে সাপোর্ট দেওয়ার জন্য যে দেয়াল নির্মাণ করা হয় তাকে ব্রেস্ট ওয়াল বলে। এ দেয়াল ল্যান্ডস্লাইড প্রতিরোধের মাধ্যমে যানবাহনের দুর্ঘটনা, রাস্তা বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করে। আসলে ব্রেস্ট ওয়াল এবং রিটেনিং ওয়াল দুটি মাটিকে ধরে রাখার জন্যই ব্যবহার করা হয়, কিন্তু পার্থক্য হচ্ছে যে রিটেনিং ওয়াল সাধারণত রাস্তার বাইরের দিকে নির্মাণ করা হয়, পক্ষান্তরে ব্রেস্ট ওয়াল রাস্তার ভেতরের দিকে নির্মাণ করা হয়। তো এই দেয়াল ল্যান্ডস্লাইড প্রতিরোধের মাধ্যমে, অর্থাৎ রিটেনিং ওয়াল ব্রেস্ট ওয়াল ল্যান্ডস্লাইড প্রতিরোধের মাধ্যমে যানবাহনের দুর্ঘটনা, রাস্তা বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করে। আমরা এখানে রিটেনিং ওয়াল এবং ব্রেস্ট ওয়ালের চিত্র দেখতে পাচ্ছি। আমাদের এইটি হচ্ছে রিটেনিং ওয়াল, যেটি রাস্তার বাইরের দিকে নির্মাণ করা হয়েছে, এবং এটি হচ্ছে ব্রেস্ট ওয়াল। ব্রেস্ট ওয়াল হচ্ছে রাস্তার ভেতরের দিকে নির্মাণ করা হয়, আর ব্রেস্ট ওয়ালের এই পাশে পাহাড় রয়েছে, পাহাড় অথবা আলগা মাটি রয়েছে। কিন্তু রিটেনিং ওয়ালের এই পাশে সাধারণত কোনো নিচু জায়গা অথবা নিচু খাদ বা গর্ত এই সমস্ত রয়েছে। আমি আশা করছি আমার কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে না। আমরা এখন দেখব যে ল্যান্ডস্লাইড বা ভূমিধসের কারণ ও প্রতিরোধ। পাহাড়ি এলাকার একটি খুব বড় ধরনের সমস্যা হচ্ছে যে ভূমিধস, বিশেষ করে যখন বৃষ্টি হয়, বা এই মৌসুমে এখন যেরকম গত কয়েকদিন হলে টানা যে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি হলে পাহাড়ে সাধারণত ভূমিধস দেখা দেয়। তো
ভূমিধসের কারণ এবং প্রতিরোধ বা এর প্রতিকারটা কি, এটা আমরা একটু দেখব। ভূমিধসের কারণ হচ্ছে যে মাটির শেয়ার প্রেরণের চেয়ে অধিক শেয়ার প্রেরণ মাটিতে উদ্ভূত হলে, মাটির যে পরিমাণ শেয়ার প্রেরণ নিতে পারে তার চেয়ে যদি অধিক শেয়ার প্রেরণ মাটিতে সৃষ্টি হয় তাহলে মাটি ধসে যায়। এটি হচ্ছে মাটি ধসার সবচেয়ে বড় কারণ। এছাড়া আরও কিছু কারণ রয়েছে, এগুলো আমরা একটু পর্যায়ক্রমিকভাবে দেখছি। মাটির আর্দ্রতার মাত্রা বেড়ে গেলে, মাটি স্ফীত হলে বা পোর ওয়াটার প্রেশার বেড়ে গেলে, আসলে মাটি স্ফীত হয় বা মাটির আয়তন বেড়ে যায় অথবা পোর ওয়াটার প্রেশার বেড়ে যাওয়া, এটার কারণ হচ্ছে যে মাটি অধিক মাত্রায় আর্দ্র হওয়া। তারপরে মাটি খাড়া ঢালে অবস্থান করার ফলে ভূমি নিম্নে পানির অনুশ্রবণে সিপেজ প্রেশার বেড়ে গেলে, বিস্ফোরণ বা ভূমিকম্পনের ফলে মাটিতে সৃষ্ট কম্পনের ফলে, নিচের দিকের মাটি ক্ষয় বা খননের ফলে, ব্রেস্ট ওয়াল ব্যর্থ হওয়ার ফলে, পাহাড়ের বিভিন্ন স্তরের গঠনে ত্রুটি বিচ্যুতি থাকার ফলে। এটা প্রতিরোধের উপায়গুলো কি? প্রতিরোধের উপায় হচ্ছে পাহাড়ের ঢালে ও পাহাড়ি সড়কের ভরাট অংশে পর্যাপ্ত কার্যকরী নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করতে হবে। পানি যেন খুব সহজে নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থাটি গ্রহণ করতে হবে। অ্যালাইনমেন্টে ভূমিধস প্রবণ এলাকা পরিহার করা উচিত। যে সমস্ত এলাকায় ভূমিধস হয় সে সমস্ত এলাকা দিয়ে রাস্তার অ্যালাইনমেন্ট নির্ধারণ না করা উচিত। ঢালের ট্রিটমেন্ট করে স্থায়িত্বতা বৃদ্ধি করতে হবে। মাটির যে ঢাল রয়েছে, পাহাড়ের ঢাল রয়েছে, সেগুলোকে বিভিন্নভাবে সংস্কার করে তার স্থায়িত্বতা বৃদ্ধি করতে হবে। নির্মাণকালে সহজ ঢাল প্রয়োগ করতে হবে, খাড়া ঢাল পরিহার করতে হবে। রিটেনিং ওয়াল ও ব্রেস্ট ওয়াল নির্মাণ করে ঢালের স্থায়িত্বতা বৃদ্ধি করতে হবে। ভূমিধস প্রবণ এলাকা প্রকাশ হওয়ার পূর্বেই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানে যদি মনে হয় যে ভূমিধস হইতে পারে তাহলে কাল বিলম্ব না করে সাথে সাথেই তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়কের পানি নিষ্কাশনের আবশ্যকতা। পৃষ্ঠস্থ পানি পেভমেন্ট বা শোল্ডারে জমতে পারবে না। রাস্তার উপরের যে পানি, সে পানি কোনোভাবেই যেন পেভমেন্ট বা শোল্ডারে না জমে। সড়ক সংলগ্ন এলাকার পানি সড়কে আসতে দেওয়া যাবে না। সড়কের আশেপাশে সেটা বাড়ি থাকুক অথবা রাস্তাঘাট অথবা দেখা যাচ্ছে কোনো মার্কেট অথবা কোনো শপিং মল, যেটা থাকুক না কেন, তার পানি যেন সড়কে না আসে। ভূপৃষ্ঠস্থ পানি নিষ্কাশনের জন্য লম্বালম্বি ঢালে ড্রেন নির্মাণ করতে হবে। সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে শোল্ডার ও পেভমেন্টের ক্ষয়সাধন করতে দেওয়া যাবে না। চুয়ানো পানি বা কৌশিক ক্রিয়ার পানি অপসারণের জন্য ভূমি নিম্নস্থ পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। ভূনিম্নস্থ পানিতলকে সাবগ্রেড তল হতে পর্যাপ্ত নিচে রাখতে হবে। অর্থাৎ ভূমি নিম্নস্থ পানি দিয়ে যেন সাবগ্রেড কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এর জন্য মাটির নিচের যে পানিতল এটাকে অবশ্যই সাবগ্রেডের নিচে রাখতে হবে। সড়কের প্রস্তুতি তলকে সর্বোচ্চ বন্যাসীমা বা HFL হাইস্ট ফ্লাড লেভেল, সর্বোচ্চ বন্যাসীমা বা সর্বোচ্চ বন্যার তল হতে 60 সেন্টিমিটার উপরে রাখতে হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নির্ধারণে ডিজাইনে নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ 3 ধরনের বিষয় রয়েছে। ড্রেনে আগত ভূপৃষ্ঠস্থ পানির পরিমাণ, এটার ভেতরে আবার কয়েক ধরনের সাব ক্যাটাগরি রয়েছে। 1 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের তীব্রতা, তারপরে বৃষ্টিপাতের পরিমাণ, সড়ক এলাকার ভূসাংস্থানিক অবস্থা, মাটির প্রকৃতি, যে পরিমাণ এলাকার পানি নিষ্কাশন করতে হবে সেটা, তারপরে রান অফ সহগ। এরপরে 2 নম্বরে রয়েছে নির্মিত ড্রেনের ধরন, ড্রেন কেমন হবে, ড্রেনের অমসৃণতার সহগ, তারপরে ড্রেনের প্রস্থচ্ছেদের আকার আকৃতি, ড্রেনের ঢাল, ড্রেন ভরাট হওয়ার সম্ভাবনা, ড্রেনে প্রবাহিত পানির গতিবেগ এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে নিষ্কাশিত পানি অপসারণের সুযোগ সুবিধা।
আমি একটু দেখতে চাচ্ছি যে আমার ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা, অথবা সব ঠিকঠাক আছে কিনা। ওকে, আশা করছি সব ঠিক রয়েছে। আবার আমি আমার টপিকে ফিরে যাই। অনুপযুক্ত নিষ্কাশনের প্রভাব: মাটি ও গ্রাভেল নরম হয়ে শক্তি হারিয়ে ফেলে, তারপরে সাবগ্রেড নরম হয়ে যায় এবং ভার বহন ক্ষমতা হ্রাস পায়। প্রসারণশীল মাটি পানির উপস্থিতিতে আয়তন হ্রাস বৃদ্ধি ঘটায়, ফলে সড়ক ব্যর্থ হয়। সাবগ্রেডে পানির উপস্থিতি শীতকালে বরফ ক্রিয়ায় সড়ক ধ্বংস করে। অনুপযুক্ত নিষ্কাশন সড়কের ঢালে ধসের সৃষ্টি করে। বৃষ্টির পানি পেভমেন্ট ও শোল্ডারের উপর দিয়ে প্রবাহিত হয়ে মাটি ক্ষয় করে, ধস নামায় এবং সড়ককে বিফল করে দেয়। অনুপযুক্ত নিষ্কাশনের কারণে পার্শ্ব ঢাল ও পার্শ্ব ড্রেন ক্ষয় হয় এবং সড়ক ব্যবহার উপযোগিতা হারায়। পানির উপস্থিতি সড়কের ঢেউয়ের সৃষ্টি করে। ক্রস ড্রেনেজ ওয়ার্কসের সাথে আমরা পরিচিত হব। ক্রস ড্রেনেজ ওয়ার্কসের সংজ্ঞা এবং শ্রেণীবিন্যাস। তো সংজ্ঞাটা কি? যখন কোনো সড়ক কোনো জলাশয়, নদী, নালা, খাল বা স্রোতস্বিনীকে আড়াআড়িভাবে অতিক্রম করে, তখন এই সকল প্রবাহের পানিকে বিঘ্নিত না করে সড়কে এগুলোকে অতিক্রম করার জন্য যে বিশেষ ধরনের পাকা কাঠামো নির্মাণ করা হয়, সেগুলোকে ক্রস ড্রেনেজ ওয়ার্কস বা আড়াআড়ি নিষ্কাশন ব্যবস্থা বলা হয়। আসলে সহজ ভাষায় যদি বলা হয় যে নদীর উপর যদি একটি রাস্তা নির্মাণ করতে হয়, তাহলে যদি আমরা নদী ভরাট করে সে রাস্তা নির্মাণ করি, তাহলে নদীর পানির প্রবাহটা বিঘ্নিত হবে। এই জন্য আমরা কি করি, তার উপর কোনো ব্রিজ বা কালভার্ট এগুলো নির্মাণ করি, যে কারণে নদীর পানির প্রবাহটা বিঘ্নিত না হয়, নদীর পানির প্রবাহটা স্বাভাবিক থাকে। এই যে নদীর পানির প্রবাহ স্বাভাবিক রাখার কারণে উপরে যে কাঠামো নির্মাণ করা হয়, এটাই হচ্ছে ক্রস ড্রেনেজ ওয়ার্কস। ক্রস মানে হচ্ছে আড়াআড়ি, আর ড্রেনেজ মানে তো নিষ্কাশন। এই জন্য ক্রস ড্রেনেজ ওয়ার্কসের মানে হচ্ছে যে আড়াআড়ি নিষ্কাশন ব্যবস্থা। তো ক্রস ড্রেনেজ ওয়ার্কসের উদ্দেশ্য হচ্ছে যে সর্বাধিক উপযোগী অ্যালাইনমেন্টে সড়ক নির্মাণ করা, সড়কের উজান দিকের পানি সহজে ও নিরাপদে অপসারণ করা। খুব গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য এটি যে পানি যেন সহজে ও নিরাপদে অপসারণ করা যায়। সড়কের উজান এলাকাকে বন্যা ও ফসলানি হতে রক্ষা করা। যদি নদী ভরাট করে সড়ক নির্মাণ করা হয়, তাহলে নদীর উজানের পানি এক পাশে আটকে যে সে পাশকে বৃষ্টির মৌসুমে বা বন্যার সময় সেটাকে প্লাবিত করে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করতে পারে। এই অবস্থা যেন সৃষ্টি না হয়, এই জন্য পানির প্রবাহটাকে স্বাভাবিক রাখা হয়। বন্যার পরিস্থিতিতে সড়ককে বন্যার প্রকোপ হতে রক্ষা করা, বিশেষ ক্ষেত্রে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি না করা। শ্রেণীবিন্যাস: ক্রস ড্রেনেজ ওয়ার্কসের শ্রেণীবিন্যাস। দুই ধরনের ক্রস ড্রেনেজ ওয়ার্কস রয়েছে, একটি হচ্ছে কালভার্ট এবং আরেকটি হচ্ছে ব্রিজ। কালভার্ট হচ্ছে ছোট নালা বা খালের উপর দিয়ে যানবাহন চলাচলের জন্য যে কাঠামো নির্মাণ করা হয়, তাকে কালভার্ট বলে। কালভার্ট অবশ্যই কি হবে, ছোট নালা হবে অথবা ছোট খাল হবে। তো এর স্প্যান অনধিক 6 মিটার হবে, বা কোনোভাবে এটা 6 মিটার অতিক্রম করবে না। 6 মিটার মানে আমরা 20 ফিট ধরতে পারি, 20 ফিট আর কি। তো এর স্প্যান, কালভার্টের স্প্যান 20 ফিটের অধিক হবে না। এর নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারে না। কালভার্টের এগুলো হচ্ছে মূল পরিচিতি। এরপর আমরা দেখব ব্রিজ। প্রবাহমান নদী স্রোতস্বিনীর উপর দিয়ে যানবাহন চলাচলের জন্য যে কাঠামো নির্মাণ করা হয় তাকে ব্রিজ বলে। ব্রিজের সাথে কালভার্টের পার্থক্য হচ্ছে যে ব্রিজের স্প্যান 6 মিটারের অনেক বেশি, অর্থাৎ 20 মিটারের এটা অনেক বেশি। আমরা জানি যে আমাদের বঙ্গবন্ধু বহুমুখী সেতু বা যেটা যমুনা সেতু নামে পরিচিত, তার স্প্যান হচ্ছে 4.48 কিলোমিটার, মানে অনেক বড়। পদ্মা সেতুর স্প্যান তার চেয়ে অনেক বড়। চীনের একটি সেতু রয়েছে, ম্যাকাও ব্রিজ আর কি, তো সেটা দৈর্ঘ্যে প্রায় 30 কিলোমিটার, বিশাল। তো এজন্য বললাম কথাগুলো যে ব্রিজের দৈর্ঘ্য অনেক বড় হইতে পারে এবং এর নিচ দিয়ে নৌ চলাচল বা ক্ষেত্র বিশেষে জাহাজও চলাচল করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অধ্যায় 6 মোটামুটি এই পর্যন্ত ছিল। তো আমি
যেহেতু আজকে ক্লাস হয়তো আনুষ্ঠানিকভাবে আজ থেকেই ক্লাস শেষ হবে, এই জন্য আমি দু একটা কথা বলে নিই। দীর্ঘ 18টি ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমার এই উপস্থাপনে স্বাভাবিকভাবেই অনেক ভুল ত্রুটি হয়েছে, কারণ আমরা আসলে কোনো সময়ই কোনো ভিডিওতে ক্লাস নেইনি, লাইভ ভিডিওতে ক্লাস নেইনি। এই অভিজ্ঞতাটি আমাদের ছিল না, আমাদের বলতে ব্যক্তিগতভাবে আমার কখনো ছিল না, যে কারণে ভুলভ্রান্তিটা হওয়া খুবই স্বাভাবিক। এছাড়া আমার কণ্ঠটাও খুব একটা সুন্দর না, এটা আমি জানি, এবং কণ্ঠটি শ্রুতি মধুর না। এই কারণে অনেকেই হয়তো তোমাদের শুনতে ভালো লাগেনি। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা এই ভিডিওগুলো কি বারবার দেখো। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে। আসলে ক্লাসরুমের ক্লাস একরকম, আর এই লাইভ ভিডিওর ক্লাস আর এক রকম। লাইভ ভিডিওর ক্লাস কখনোই ক্লাসরুমের ক্লাসের বিকল্প হইতে পারে না। যেহেতু করোনা একটি বৈশ্বিক মহামারী, আমরা সবাই এর শিকার। এই কারণে ক্লাসরুমের বিকল্প হিসেবে, অর্থাৎ ক্লাসরুমের আপাতত একটি ছোটোখাটো বিকল্প হিসেবে এই ব্যবস্থাটি চালু করা হয়েছে। তো যেন তোমরা অন্তত কিছুটা হলেও সাপোর্ট পাও। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওগুলো বারবার দেখো, তাহলে এখান থেকে তোমরা উপকৃত হইতে পারবে। আসলে ইন্টারনেটে অথবা ফেসবুকে বা ইউটিউবে যেখানেই বলি না কেন, অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও রেখে আমাদের এই সমস্ত কাঠখোট্টা ভিডিওগুলো দেখতে তোমাদের অনেকেরই হয়তো ভালো লাগবে না। কিন্তু যেহেতু এটা একটি একাডেমিক বিষয়, এই সমস্ত সাবজেক্টে তোমাদেরকে পাস করতে হবে, পরবর্তী সেমিস্টারে উঠতে হবে। এই জন্য তোমাদের এই ভিডিওগুলো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের নিজ দায়িত্বে, যেহেতু তোমরা একেবারে ছোট না, তোমরা একটি নির্দিষ্ট লেভেলে চলে এসেছো, তো আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা নিজ দায়িত্বে ফানি ভিডিওগুলোকে পাশ কাটিয়ে এই সমস্ত ভিডিওগুলোকে তোমরা তোমাদের পড়ার অংশ হিসেবে বারবার দেখো, তাহলে তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে। আর আমাদের যতটুকু অদক্ষতা অথবা যতটুকু অপরিপক্কতা, আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এগুলো পাশ কাটিয়ে তোমরা তোমাদের মূল বিষয়টিতে ফোকাস করবে এবং আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো তোমরা যদি এই ভিডিওটিকেও পুনরায় দেখতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে, স্ক্রিনে দেখানো যে ঠিকানা আছে, এখানে ভিজিট করে তোমরা দেখতে পারো। তোমাদের সবাইকে বলছি, তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।